দেখো, আজকে আমরা যে কবিতাটা পড়ব এই কবিতাটার নাম হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন কথাটার যে অর্থ কি এটা আমরা সাধারণভাবে এখনো পর্যন্ত জানি না, তাই তো? কারণ এই ধরনের শব্দ আমরা এতদিন যে পড়াশোনা করেছি এই শব্দ আমরা কখনো দেখিনি। ভাব শব্দটা দেখেছি, সম্মেলনও দেখেছি, মিলনও দেখেছি, কিন্তু সম্মিলন এই শব্দটা আমরা দেখিনি। সম্মেলন দেখেছি কিন্তু সম্মিলন দেখিনি। এই দুটো শব্দ আমাদের অজানা যখন একসাথে ব্যবহার হচ্ছে ভাব সম্মিলন। তো সেটা আমাদের জানতে হবে ভাব সম্মিলনটা কী। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে এর যে লেখক কবি তার নাম হচ্ছে বিদ্যাপতি। আমরা এখনো পর্যন্ত যেসব কবিতা পড়েছি তাতে নাম এবং টাইটেল, নাম এবং সারনেম লেখকের উভয়ই আমরা দেখেছি, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কবির নাম হচ্ছে শুধু বিদ্যাপতি। এখান থেকে দুটো জিনিস অনুমান করতে পারি যে এক নম্বর কবি হয়তো ছদ্মনামে লিখছেন, অথবা কবি এমন একটা সময়ের কবি যে সময় কবিদের পদবী লেখার প্রচলন ছিল না, শুধু নামটা লিখলেই হতো। এখন দুটোর মধ্যে কোনটা ঠিক? ছদ্মনামে লিখছেন না এমন একটা সময়ের কবি যে সময়ে কবিদের মধ্যে পদবী লেখার প্রচলন ছিল না, না অনেক আগের দিনের? এই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের টেক্সট বইতে লেখক পরিচিতিতে কি দেয়া রয়েছে। সেখানে দেখো প্রথমেই বলছে বিদ্যাপতি ছিলেন পঞ্চদশ শতকের মৈথিলী কবি। আমার প্রথম দরকার হচ্ছে কোন সময়ের কবি? পঞ্চদশ শতকের কবি। এই পঞ্চদশ শতকে কিন্তু বা তার আগে আমরা লেখকদের নামের পাশে পদবী দেখিনি। চৈতন্য পূর্ব যুগে আমরা চণ্ডীদাসকে পেয়েছি। চণ্ডীদাস নাকি একাধিক চণ্ডীদাস আছে এরকম বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তনে চণ্ডীদাস যিনি আর পদাবলী চণ্ডীদাস যিনি, দুজনের সম্ভবত এক লোক নয়। আবার এমন কতকগুলো বৈষ্ণব পদ পাওয়া গেছে যেগুলো চণ্ডীদাসের নামে প্রচলিত, অথচ চণ্ডীদাসের যে রচনাশৈলী তার সঙ্গে খাপ খায় না। সেক্ষেত্রে আরও কোনো চণ্ডীদাস আছে এটাও আন্দাজ করা যেতে পারে। বাংলা সাহিত্যের ইতিহাসে এই চণ্ডীদাস সমস্যার সমাধান কিন্তু এখনও হয়নি। সাধারণভাবে ধরে নেওয়া হয় যে একাধিক চণ্ডীদাস ছিলেন। তো পদবী না থাকার জন্যই তো এই সমস্যাটা। পঞ্চদশ শতকের কবি ছিলেন বিদ্যাপতি। সেই সময় কিন্তু পদবীর প্রচলন মানে পদবী লেখার প্রচলন সাধারণভাবে ছিল না, যদিও অনেকে ব্যবহার করতেন। এই যে আজকে কবিতাটা পড়বো এটা কবিতা নয়, এটা হচ্ছে বৈষ্ণব পদ। আর এদেরকে কবি বলা হয় না, বৈষ্ণব পদকর্তা। বৈষ্ণব পদকর্তাদের মধ্যে দেখবে যে টাইটেল লেখার কোনো প্রচলন নেই। আমরা পড়েছি, চণ্ডীদাস পড়েছি, বা না পড়লেও এবারে পড়ব, যা জ্ঞানদাস পড়েছি, বিদ্যাপতি পড়েছি, গোবিন্দ দাস পড়ছি। তো এদের কারোরই কোনো টাইটেল বা সারনেম নেই। বরং গোবিন্দ দাস লিখতেন। গোবিন্দ দাসকে অনেক সময় বলা হয় গোবিন্দ দাস কবিরাজ। কবিরাজ কিন্তু তার পদবী নয়। তার কাব্য রচনায় শ্রেষ্ঠত্বের কারণে তাকে কবিরাজ উপাধি দেয়া হয়েছিল এবং আমরা সম্মান জানিয়ে তাকে গোবিন্দ দাস কবিরাজও কখনো কখনো বলি। এখন এই যে পঞ্চদশ শতকের
কোনো একজন কবির লেখা কবিতা, এবং আবার বলছি এটা কবিতা নয়, এটাকে বলা হয় পদ, বৈষ্ণব পদ। এবং পদ অনেকগুলো পদকে নিয়ে একত্রে বলা হয় পদাবলী। তো পদাবলী নিয়ে আমাদের কীর্তনীয়ারা কীর্তন করেন, যার জন্য দেখবে অনেক সময় কীর্তনের যখন বিজ্ঞাপন দেয় তখন লেখা থাকে পদাবলী কীর্তন, মানে সেখানে এই বৈষ্ণব পদাবলীর উপরেই যা কিছু হওয়ার হবে। এখন কবিতাটা যখন পড়ব তখন দেখব বাংলা, আমরা যে বাংলা ব্যবহার করি সেই বাংলার সঙ্গে অনেকটা তফাৎ। আবার চর্যাপদের যে বাংলা তার সঙ্গে অনেকটা তফাৎ। আমরা চর্যাপদটাকে ছেড়ে দিচ্ছি, এখনকার বাংলার সঙ্গে যদি আমরা এটাকে মেলাই তাহলে আমি দেখি ভাষাটা কীরকম লাগছে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর, পাপ সুধা কর যত দুঃখ দেল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। দেখো এখানে কতকগুলো শব্দ। কহব, এই শব্দ আমরা বাংলায় ব্যবহার করি না। আমরা বলবো বলতে পারি, কইব কথাটাও ব্যবহার হয়, কিন্তু কহব এটা ব্যবহার করি না। এরপরে দেখো পাপ সুধা কর যত দুঃখ দেল, যত দুঃখ দেল, এটাও আমাদের কিন্তু বাংলায় নেই এই শব্দটা। আচ্ছা, আচর ভরিয়া, আমরা আঁচল কথাটা বলি কিন্তু এখানে রয়েছে আচর। তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, হাম, এ তো মনে হচ্ছে না হিন্দির মতো লাগছে। হাম বলে না হিন্দিতে, হাম হে রাহি প্যার কি, হ্যাঁ, তো তাহলে এটা বাংলায় নয়। শীতের ওড়নি, ওড়নি আমরা ওড়না বলি, সেখানে র থাকে, এখানে ঢয় শূন্য ঢ, ওড়নি, এই শব্দটাও আমাদের নেই। পিয়া, পিয়া শব্দটাও বাংলা শব্দ নয়, কিন্তু আমাদের অনেক মেয়ের নাম পিয়া, এই জন্য পিয়া শব্দটা আমাদের পরিচিত, কিন্তু জেনে রাখো এটাও বাংলা শব্দ নয়। গিরিশির বা, এই গিরিশির কথাটাও আমরা বাংলায় দেখিনি কখনো, বা কথাটাও বলি না আমরা, বা বলতে বোঝাই অথবা। এখানে গিরিশির বা অথবা অর্থে তো প্রযুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না, এ বাইরের একটা অন্য কিছু অর্থ আছে। এরপরে বরিশার ছত্রপ্রিয়া, হ্যাঁ বরিশা, এটা বাংলা বলতে পারো, বর্ষাটাকে স্বরভক্তি করলে বরিশা হতে পারে, বা বরিশা না শুনলেও বরিশার কাছাকাছি বরিশানো, বর্ষণ থেকে বরিশানো, এটা আমরা শুনেছি, এটা বাংলা হতে পারে। দরিয়ার না, দরিয়াটা তো বাংলা নয়, হ্যাঁ, কিন্তু বাংলায় ব্যবহার আছে, কিন্তু না মানে এখানে না মানে কি বোঝা যাচ্ছে না, তাহলে এটা বাংলা নাও হতে পারে। ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে এটাও শুনিনি, তবে আমাদের ইয়েতে আছে বাংলায় একটা কথা বলা, এই এত ভনিতা করিস না তো, সোজাসুজি বল, এর কাছাকাছি শব্দ এটা। আর সুজনক, এটা বাংলা শব্দ নয়। তার মানে আমরা বাংলা পড়ছি, বাংলা পড়তে গিয়ে এমন একটা পদ বা এমন একটা কবিতা পড়ছি যে কবিতাটার বাংলা ভাষার সঙ্গে অনেকটাই তফাৎ রয়েছে ভাষাটার। এটা কেন? এই ভাষাটাকে বলা হয় ব্রজ বলে, ঠিক আছে, বাংলার সঙ্গে প্রচুর মিল,
দেখো অনেকগুলো শব্দ আমরা বাংলায় পাচ্ছি। সখী, আনন্দ, চিরদিন, মাধব, মন্দির পাচ্ছি। বাংলার সঙ্গে মৈথিলি ভাষার মিশ্রণে প্রচুর বৈষ্ণব পদ পাওয়া যায়। এই যে ভাষাটা, এই ভাষাটা যে বাংলার সঙ্গে মৈথিলি ভাষার মিশ্রণে পদাবলীর যে ভাষাটা তৈরি হয়েছে, সেই ভাষাটাকে বলা হয় ব্রজবলি। ঠিক আছে, এই ব্রজবলি ভাষায় কেউ কথা বলতেন বা এটা একটা কোনো অঞ্চলের কথ্য ভাষা, এরকমটা কিন্তু নয়। ব্রজবলির উৎপত্তি হলো কি করে? ব্রজবলি ভাষার উৎপত্তির পিছনে একটা কারণ আছে, সেটা ঐতিহাসিক কারণ। যে আমাদের যেমন অক্সফোর্ড, কেমব্রিজ, এগুলোকে বলা হয় শিক্ষা জগতের স্বর্গরাজ্য। একটা অক্সফোর্ড বা কেমব্রিজের ডিগ্রি পাওয়া মানে এটা সারা পৃথিবীর লোক জানবে যে তুই শিক্ষিত। ওগুলো পৃথিবী বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে ওরা প্রতিষ্ঠিত। ঠিক একই রকমভাবে আগেকার দিনে আমাদের ভারতবর্ষ কতকগুলো জায়গা ছিল যেগুলোকে বিদ্যার্জনের স্বর্গরাজ্য বলা হতো। যেমন এক হচ্ছে কাশী, বেনারস। তোদের গ্রামে প্রথম জ্যোতিষচর্চা যিনি শুরু করেন তিনি ছিলেন কাশীর পণ্ডিত রামকৃষ্ণ দ্বিবেদী। ঠিক আছে, গোপালদার দাদু বোধ হয় না? হ্যাঁ, উনি কাশীর পণ্ডিত। কাশী মানে তৎকালীন সময়ে শিক্ষার একটা বিরাট কেন্দ্র ছিল, আজও আছে। ওখানে অনেক রকমের মানে বিশেষত ভারতীয় দর্শন, ভারতীয় ধর্ম, এগুলো চর্চা করার জন্যে কাশীতে অনেক টোল চতুষ্পাঠী এখনও আছে। এবং আধুনিক যুগে আরেকটা যেটা হয়েছে, বিশ্ববিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেটাও কিন্তু কাশীতে রয়েছে। মদনমোহন মালব্য তৈরি করেছিলেন। ঠিক একই রকমভাবে শিক্ষার একটা কেন্দ্রবিন্দু ছিল আমাদের নবদ্বীপ। তুই নবদ্বীপে যদি পড়াশোনা করে আসিস, তোর একটা সমাজে আলাদা গ্রহণযোগ্যতা বাড়বে। ঠিক একই রকমভাবে ছিল আরেকটা শিক্ষা কেন্দ্র, সেটা হচ্ছে মিথিলা, বিহারের একটা অংশ, যেখানকার রাজা ছিলেন জনক। মিথিলা শ্রী রামচন্দ্রের শ্বশুরবাড়ি। ঠিক আছে, তো সেইখানেও বিদ্যাচর্চার একটা বিখ্যাত কেন্দ্র ছিল। এখানকার যারা শিক্ষার্থী তারা মিথিলায় যেত, অনেকেই মিথিলায় পড়াশোনা করে আসতো। এবার বাংলা ভাষার সঙ্গে মিথিলার ভাষা, যেটাকে বলা হয় মৈথিলি ভাষা, এই দুটো মিলেমিশে একটা কৃত্রিম ভাষা তৈরি হলো। দেখবি তুই যদি 5 বছর কি 3 বছর কি 2 বছর তুই যদি কোনো হিন্দি এলাকায় থাকিস, তারপরে তুই যখন ঘরকে আসবি, ঘরে এসে দেখবি তুই বাংলায় কথা বলছিস, এই বাংলা কথার মধ্যেও অনেক হিন্দি শব্দ আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। এমনকি বাক্য গঠনের রীতিটাও হিন্দির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। যেমন আগে আমরা বলতাম যে কাগজটা আঠা দিয়ে সাঁটিয়ে দাও বা চিটিয়ে দাও, এখন আমার মেয়ে বলে বাপি এটা একটু চিপকে দাও তো, চিপকে দাও। এটা কোথার থেকে এলো? এটা কিসের প্রভাব? ও মাত্র 2 বছর ঝাড়খণ্ডের কোনো একটা এরিয়ায় পড়তে গেছিল, সেখানে বাংলার ব্যবহারটা কম ছিল, সবাই হিন্দিতে কথা বলে। তো ওই যে হিন্দির প্রভাবে চিপকে দাও, প্রভাবটা পড়ে। তো এইভাবে বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে ব্রজবলি ভাষা তৈরি হলো, কিন্তু এটা কারো কথ্য ভাষা ছিল না। এই ভাষায় বিদ্যাপতি তিনি বৈষ্ণব পদগুলি লিখেছেন এবং
এদের মিষ্টতার কারণে এগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আমাদের সাহিত্য জগতে। বিদ্যাপতি বাঙালি নয়। তোমরা দেখো এখানে লেখা রয়েছে কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তাহলে যে লোকটা বাঙালি নয় সেই লোকটা দেখো একটা পরের লাইনে, না তার আগের লাইনটায় দেখো, লেখা রয়েছে বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। আমি তো বলবো অন্যতম শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। তাহলে যে লোকটা বাঙালি নয় তিনি কিন্তু বাঙালি কবি হিসেবে স্বীকৃত। অর্থাৎ তৎকালীন বঙ্গ সমাজে তার রচিত পদের কদর ছিল, আদর ছিল, সেগুলো ভীষণভাবে প্রচলিত হয়ে গেছিল। এবং তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখালাম যে বাংলার সঙ্গে তফাৎ যেমন আছে, বাংলার সঙ্গে মিল অনেকটা রয়েছে। ওনার এই পদগুলো যখন গাওয়া হতো সাধারণ মানুষ বুঝতে পারত, বা যিনি গাইছেন তিনি বুঝিয়েও দিতেন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই ব্রজবুলি ভাষাটা খুব মিষ্টি ভাষা, তার জন্যে লোকের শুনতে ভালোও লাগত। এইভাবে বিদ্যাপতি আমাদের বাঙালি সমাজে অত্যন্ত আদরের জায়গা করে নিলেন। তিনি অনেক বই লিখেছিলেন। সেই বইয়ের নামগুলো তোমাদের লেখক পরিচিতিতে দেয়া আছে, দেখো, কীর্তিলতা, কীর্তি পতাকা, ভূপরিক্রমা, পুরুষ পরীক্ষা ইত্যাদি 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 অনেকগুলো বইয়ের নাম লেখা রয়েছে। এর বাইরে তিনি 800 পদ রচনা করেছিলেন। 800, প্রায় 800, মানে এইরকম কবিতা তিনি রচনা করেছিলেন। তো তার রচনার বিষয়বস্তু কি? দেখো, বৈষ্ণব সাহিত্যের মূল বিষয়বস্তুটাই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রেম, এটা নিয়ে অনেক তোমাদের আছে, মানে সাধারণ মানুষের মধ্যে অনেক উল্টোপাল্টা ধারণা প্রচলিত আছে। এবং সেই ধারণাগুলোকে যদি আমরা ওগুলো নিয়ে চিন্তা করি তাহলে শ্রীকৃষ্ণকে একদম লম্পট মানুষ বলেই মনে হয়, তাই তো? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা না বুঝে বিষয়গুলোকে ব্যাখ্যা করতে যাই। শ্রীকৃষ্ণের উল্লেখ আমরা অনেক প্রাচীন কাব্যেও পেয়েছি, রাধার উল্লেখ পাইনি। ভাগবতে শ্রীকৃষ্ণের পুরো জীবন কাহিনী রয়েছে, রাধার কোনো উল্লেখ নেই। রাধা মানে বলা হয় আরাধিকা, যিনি আরাধনা করেন। কৃষ্ণ হচ্ছেন ভগবান আর রাধা হচ্ছে ভক্ত। এটা রূপক। ভগবানের সঙ্গে মিলনের জন্যে ভক্তকে সব কিছু ভুলে সর্বস্ব ছেড়ে দিয়ে মনের মধ্যে এমন একটা আকুলতা তৈরি করতে হবে, আমি ভগবান ছাড়া আর কিছু বুঝি না, আমি ভগবানকে পেতে চাই। মনের মধ্যে যখন এই আকুতিটা তৈরি হবে তখন তুমি হয়ে যাবে রাধা। ঠিক আছে?